আজ অনুষ্ঠিত হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি উপজেলা নির্বাচনের রাজনীতি। আমরা প্রথমেই সরওয়ার ভাই আপনার কাছে আসতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের বিষয়। এই যে বারবার নির্বাচন বর্জন করার রাজনীতি, বারবার নির্বাচন বর্জন করে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে কিনা নাকি ভুল করছে, কি মনে হয় আপনার কাছে? এইটা বিএনপির দলীয় কৌশল। এখন এই কৌশলটার ভালো দিকও আছে, খারাপ দিকও রয়েছে। তো এইটা মানুষ কিভাবে নিবে বা তাদের দলের কতটুকু পক্ষে আসবে না আসবে, এটা সময় বলে দেবে। এই রেজিমের নিয়ন্ত্রণে এবং কর্তৃত্বে আসলে কোনো নির্বাচন হয় না, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবার যদিও এই উপজেলা নির্বাচন, যেটা একটা স্থানীয় সরকার নির্বাচন, যেখানে মার্কা দেয়নি, দলীয় মার্কা দেয়নি, কিন্তু মূলত এটা একটা একদলীয় নির্বাচনই হয়েছে। আপনি যেমনটি বললেন যে এই ২৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি নির্বাচিত হয়েছে এবং খবরগুলো আসছে। তো আপনি দেখবেন যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দলের নমিনেশন যে পায় অথবা প্রভাবশালী এমপি মন্ত্রীর যাদের আত্মীয় অথবা ভাই, তারা ধরেই নেয় যে তারা নির্বাচিত হয়ে গেছে। নির্বাচনের যে সেই উৎসবমুখর নির্বাচন, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এই নির্বাচন মূলত একপেশী নির্বাচন এবং এক দলীয় নির্বাচন যেমন সংসদ নির্বাচনে যেমন একটা আমি তুমি এবং ডামির একটা খেলা হয়েছে, এটাও মূলত তাই। আওয়ামী লীগ দল হিসেবে তাদের স্থানীয় নেতাদের উপর যে নিয়ন্ত্রণ নাই, সেটাও প্রমাণিত হয়েছে যে নিকট আত্মীয় ডেফিনেশন চেঞ্জ করতে হয়েছে। প্রথম বলা হয়েছিল যে ভাই, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপন ভাই এরা। পরে আবার সেইটা তাদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে বললো যে আত্মীয় বলতে শুধু ছেলে মেয়েদেরকে বোঝাবে। তো এটা একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ নির্বাচন ব্যবস্থা যখন ভেঙে পড়ে, মানুষ যখন ভোট দেওয়ার জন্য আর তাগিদ ফিল করে না, এই কারণে যে প্রভাবশালী যে সে জিতে যাবে কেটে মেরে অথবা প্রশাসনকে ব্যবহার করে, আর মার্কা যদি থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না। সেই ক্ষেত্রে যেখানে কিছু বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেখানে এমন হতে পারে যে তারা আওয়ামী লীগ সেজে আসবে অথবা দেখাবে যে আওয়ামী লীগের পক্ষে ভোট দিছে, সেই ভোটগুলা তখন বিদ্রোহী যারা তাদের পক্ষে যেতে পারে। এখানে যারা ভোট বয়কট করছে তারা সম্ভবত ভোট দিতে আসে নাই বা আসবেও না, এবং তাদেরও তো ওয়াচ করছে যে তারা ভোট দিতে গেলে তাদেরকেও বহিষ্কার করতে পারে। বাট সুইং ভোটার যেটা আছে, সেই সুইং ভোটের মাধ্যমে যারা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের বিপক্ষের লোক, তাদের পক্ষে অনেক ভোট যেতে পারে, রেজাল্ট আসতে পারে বলে আমি মনে করি। সেটা পরিপূর্ণ রেজাল্ট যখন আসবে তখন আমরা সেটা অ্যাসেস করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানতে চাই সরওয়ার ভাই, সেটা হলো যে এই যে বিএনপি নির্বাচন বর্জন করে আসছে, আমরা যদি ২০১৪ সালে দেখি, এরকম একটি ধারণা করা হয় যে ২০১৪ সালে যদি বিএনপি ক্ষমতায় দুঃখিত যদি নির্বাচনে আসতো, সেক্ষেত্রে কয়েকটা মন্ত্রণালয় দেওয়া হতো, একটা মোটামুটি নির্বাচন একটা হতো মোটামুটি ভালো। সেখানে তারা গেল না, তারা ক্ষতির শিকার হলো বা লস করলো। ২০১৮-তে তারা আসলো না, এরকম একটা অবস্থা, রাতের বেলা ভোটের কথা বললো, সেখানেও তাদের ক্ষতি হলো। ২০২৪-ও একই জিনিস দেখলাম। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নির্বাচন বাদ দিয়ে তারা তো আটকেও রাখতে পারছে না সরকারকে, তাহলে তাদের ক্ষতি হচ্ছে না আসলে? মানে এভাবে তো আসলে তারাও টিকে থাকতে পারবে না কয়দিন পরে। কি মনে করেন আপনি এই বিষয়টাকে? বিএনপি দল হিসেবে একটি অবস্থান নিয়েছে ২০১৪ পরে। ১৫ অথবা ১৬-তে মনে হচ্ছিল যে নির্বাচনে যাওয়াটা উচিত ছিল, নির্বাচনে গেলে রেজাল্ট আলাদা হতে পারত। এবং ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এবং প্রথম ২ ফেজে উপজেলা নির্বাচনে যখন মোটামুটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছিল, তখন দেখা গেল আওয়ামী লীগ সব জায়গায় পরাজিত হচ্ছে। এরপরে থার্ড ফেজ থেকে তারা আবার ওই কাটাকাটি মারামারিতে চলে গেল। বাট এখন আমার মনে হয় যে সেই নির্বাচনে যদি বিএনপি যেত ২০১৪ সালের সংসদ নির্বাচনে, তাহলে সেটার ফল
2018 সালের মতো হতো। কারণ এই যে এই প্রজেক্টটা অন 11-এ 2007 এবং 8-এ এটা নির্ধারিত হয়ে গেছে। ভারত আওয়ামী লীগকে দিয়ে এই জিনিসটা করাবে সেটা অলমোস্ট ফিক্স ছিল। যে 2008-এর 30শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা আসলো সেইটাও ম্যানিপুলেটেড ছিল। এবং তারপরে শেয়ার মার্কেটের ঘটনা, বিডিআর এর ঘটনা, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগকে বলা হয়েছে তোমার ক্ষমতায় থাকতে হবে, না হলে তোমার বিচারের সম্মুখীন হতে হবে। তো যখন বিএনপি যায়নি তখন একটা ফরম্যাট ব্যবহার করেছে, এবং বিএনপি যদি সেই নির্বাচনে যেত 2014 সালে, তাহলে 2014 সালেই 18 মধ্যে ভোটের নির্বাচন তারা করতে বলে আমার ধারণা এখন। কারণ প্রজেক্টটা হলো ইন্ডিয়ান রয়ের, যে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে এবং এই দেশকে লুটপাট করতে হবে। তারা এখানে 10 থেকে 15 লক্ষ তাদের অবৈধ লোক এখানে কাজ করবে আচ্ছা, এবং আরেকটা কথা সরকার বলি, খুব সম্পূর্ণ সংক্ষেপে তাদের উত্তর চাইবো। নিয়ন্ত্রণে চলে আসবে। খুব সংক্ষেপে উত্তর চাইবো, এটা জাস্ট জানতে চাওয়ার জন্য। ধরেন বিএনপি যদি ক্ষমতায়, দুঃখিত, আবারও নির্বাচনে যদি আসতো 2024-এ, ধরেন 50টা বা 60টা সিট পেতো, এটাতে কি বিএনপির দুর্বলতা প্রকাশ পেত, নাকি তাদের জন্য আসলে ভালো হতো? কি মনে হয় খুব সংক্ষেপে? না, 50টাও পেতে পারতো, 100ও পেতে পারতো, কারণ এইটা অ্যারেঞ্জড গেম। যাই হোক, সেইটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটিভ ইলেকশন হতো না, সেটাও হতো একটা পাতানো নির্বাচন। সেই হিসেবে যে পাতানো নির্বাচনে যাচ্ছে না বিএনপি, তারও যৌক্তিকতা রয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মুক্তাপা আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে উপজেলা নির্বাচন, দুই দলের ঘরেই অশান্তির আগুন জ্বালিয়েছে, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ কতটা বেকায়দায় আছে? দেখুন, এই যে 7ই জানুয়ারি যে নির্বাচনটি হয়ে গেল, আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমি বলবো আমাদের এই যে বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন বা ভাইস চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন শুরু হয়েছে, এটা কিন্তু ওই 7ই জানুয়ারি নির্বাচন থেকে অনেক বেশি উৎসব মুখর, অনেক বেশি অংশগ্রহণমূলক এবং অনেক বেশি সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। সারোয়ার ভাই একটা কথা বলেছেন, দলীয় প্রতীক উঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দলীয় প্রতীক মানে কি? আওয়ামী লীগ থেকে কোনো দলীয় প্রতীক থাকছে না। আর নির্বাচনও তো একটা প্রতীক থাকবেই, কিন্তু আমাদের যে নৌকা প্রতীক সেটি থাকছে না। অতএব এখানে বিএনপির যদি যারা এখন অংশ নিচ্ছে, আপনি বলছেন 73 জনকে বহিষ্কার করেছে, এই বহিষ্কারটা তো ইল্লিগাল। কারণ এখান থেকে যারা বিএনপি থেকে দাঁড়িয়েছে, বিএনপির বিভিন্ন পদে আছে, তারা তো কোনো বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াচ্ছে না, বা তার বিপক্ষে অন্য কেউ দাঁড়াচ্ছে না। এই যে নির্বাচনটা হলো উন্মুক্ত সবার জন্য। কারণ দেখা যায় অনেক প্রার্থী আছে যারা কিনা কোনো বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দল করে না, কিন্তু তার একটা ব্যক্তিগত ভালো ইমেজ আছে, অথবা সে একটা গ্রহণযোগ্যতা আছে এলাকাতে বা প্রভাবশালী। তো সেই সমস্ত লোকেরাও তো জনগণের সেবা করতে চায়। তো তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই স্থানীয় পর্যায়ের যে নির্বাচন, এগুলোতে প্রতীক না থাকাই ভালো। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। এবং আওয়ামী লীগ কিন্তু এই আচ্ছা আচ্ছা, কাজটি আপা করেছে। মুক্তাপা, এই যে বোধটা বলুন। আপনি বললেন, এই যে এটা এর আগে হয়নি কেন? মানে এর আগে আপনারা এটা বুঝতে তো পারেন না আপনাদের ভুল ছিল? আমি আপনাকে বলি একটা কথা, আমাদের স্থানীয় সরকার নির্বাচন আইনে কিন্তু প্রতীক দিয়ে নির্বাচন, প্রতীক ছাড়া নির্বাচন, দুটোর সিস্টেমই কিন্তু রাখা আছে। তো 2016-এর আগ পর্যন্ত কিন্তু কোনো দলীয় প্রতীক ছিল না, 2016 থেকে এই মানে পর্যন্ত মানে আমি জানতে করেছে। চাইছি আপা, বিষয়টা কি এরকম যে বিএনপি আসলে তখন প্রতীক দিয়ে করব, আর বিএনপি না আসলে তখন প্রতীক ছাড়া করবো, এরকম? দেখুন, বিএনপি যদি আসতো তখন কি হতো সেটা তখনই আসলে বলা যেত। আমি আচ্ছা, এখন অগ্রিম সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, যেহেতু বিএনপি আসেনি, এখন এটা কিন্তু আমি খুব ইজিলি বলতে পারি, বিএনপি যেহেতু আসেনি, অতএব এখানে তার প্রতীকের, দলীয় প্রতীকের আমাদের দরকারও নাই। কারণ বিএনপির লোকজনও দেখুন, এই যে বহিষ্কারের পাল্লা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, প্রতিদিনই বহিষ্কার হচ্ছে, এবং বিএনপির নেতারাও কিন্তু অনেকটাই ডেসপারেট হয়ে গিয়েছে। ওনারা প্রকাশ্যে বলছেন আমরা বহিষ্কারের থোড়াই কেয়ার করি। আমার কাছে কয়েকজনের বক্তব্য আছে, কোন উপজেলাতে দাঁড়িয়েছে, কে বলেছে, নামধামও আছে। ওনারা বলছে যে ওনারা 3টি কারণে, বিএনপির নেতা কর্মীরা 3টি কারণে নির্বাচনে যেতে চায়। প্রথমত, তারা মনে করে যে যেহেতু আওয়ামী লীগ দলীয় প্রতীক এবার নির্বাচন হচ্ছে না, অতএব তাদের নির্বাচনে জিতে আসাটা সহজ হবে। দ্বিতীয় আরেকটা কারণে তারা মনে করে নির্বাচনে যাওয়া উচিত, কারণ জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। এবং তৃতীয় কারণ, তারা মনে করতেছে যে তাদের দল যেহেতু বিশৃঙ্খল অবস্থায় আছে, দলকে কিছুটা সুশৃঙ্খল করতে হলেও নির্বাচনে যেতে হবে, দলকে গুছানোর জন্য হলেও। এই অনেকগুলো রিজন কাজ করছে। ওনাদের এই সমস্ত বহিষ্কার, পাল্টা বহিষ্কারেও কিন্তু কোনো লাভ হয়নি। আমরা ইতিপূর্বে যে সিটি কর্পোরেশন, 8টা সিটি কর্পোরেশন নির্বাচনেও দেখেছি আমরা যে বিএনপির আচ্ছা বহু মুক্তাপা, নেতা একটি নেত্রীকে একটি প্রশ্ন বহিষ্কার এসে করা হয়েছে, যায়। কিন্তু ইলেকশনে তারা জিতেওছে।
তারা একটি প্রশ্ন জিতেছেও। আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের উনি বলেছেন যে শাস্তির কথা বলেছেন। কেমন? যে যারা নিয়ম মানবে না বা যারা এই তাদের যে যে আপনারা আওয়ামী লীগ থেকে যেটি বলা হয়েছে সে যারা মানবে না তাদের ব্যাপারে শাস্তির কথা বলা আছে। কি ধরনের শাস্তি হতে পারে আসলে একটু বলবেন? দেখুন, এখানে যে কথাটা বলা হয়েছে, আমাদের যে মূল কথা হলো এটা হলো যে পারিবারিক একটা ফর্মুলা। পারিবারিক একটা ফর্মুলা, পরিবার কাকে নিয়ে হয়? আম আচ্ছা। স্বামী, স্ত্রী, সন্তান, ছেলে-মেয়ে, এই তো। পরিবারের কথা এইটাই বলা আছে পরিবার। আপনার? হ্যাঁ, আত্মীয়-স্বজনের কথা হ্যাঁ, বলা আছে। পরিবার। পরিবারের কথা বলা অতএব এই হয়নি। পরিবারের না, আমরা কিন্তু বলেছি এই পরিবারের মধ্যে কেউ দাঁড়াতে পারবে না। কারণ পরিবারের আমি কথা কিন্তু এখন সারোয়ার আপা, ভাই এখানে আপা, এক পরিবারের কথা কি জি। বলা ছিল না আত্মীয়ের কথা বলা ছিল? না, আত্মীয়-স্বজনের না, কথা বলা ছিল আত্মীয়রা সম্ভবত। আত্মীয় জি না, এখানে শুধুমাত্র পরিবার। পরিবারের ফর্মুলা আমাদের আপনার পরে মাননীয় বললেন আরকি। প্রধানমন্ত্রী আমাদের আপা এটা মাননীয় তো পরে প্রধানমন্ত্রী এসে এটার বললেন ব্যাখ্যা আপনারা। পরে দিয়েছেন। এসে বললেন। হ্যাঁ, ১ম দিকে বলা আমাদের ছিল যে মাননীয় আত্মীয়-স্বজন যারা আ তাদেরকে। এখন আপনারা সংজ্ঞা আত্মীয়স্বজন পরিবর্তন করে বলতে বলছেন যে পরিবার। জি। আত্মীয়স্বজন পরিবারের কথা বলা হয়েছে, সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার পাশাপাশি এটাও বলা হয়েছে, যদি এমন কোনো আত্মীয়স্বজন হয়ে থাকে যে সে ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যান ছিল, তার ব্যাপারে এটা শিথিলযোগ্য। তার ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য না। আপনারা বলতে পারেন যে সংবিধান অনুযায়ী প্রত্যেকেই নির্বাচন করতে পারে। হ্যাঁ, প্রত্যেকেরই অধিকার আছে। অনেক সময় দেখা যায় একই আসনে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই দাঁড়িয়েছে। হুম? তো এরকম কি দেখা যায় না? আমরা কি দেখিনি? কিন্তু আমি যেটা বলব, আমাদের দলেরও তো একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে। এটা আমাদের দলের নিজস্ব, একান্তই নিজস্ব ওটাও তো স্ট্র্যাটেজি বিএনপির এবং নিজস্ব এটা ব্যাপার। কেন্দ্রিক ওনারা বহিষ্কার আ করতেই পারে। আপনারা এটা নিয়ে না, বলছেন না, উনারা কিভাবে? বহিষ্কার করুক, কিন্তু উনাদের বহিষ্কারে তো কাজ হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনেও উনাদের ৬৬ জন কাউন্সিলর ইলেকশন করেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জিতে এসেছেন। হ্যাঁ? তারা কিন্তু এবং তৃণমূলের তারা এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এইবারও কিন্তু দেখাচ্ছেন বহিষ্কারের পাল্লা ভারী হচ্ছে দিনে, দিনে। তারা কি মানছে? মানছে না। মানে আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, বিএনপির হাই কমান্ড চাচ্ছে নির্বাচনে যাবে না। বিএনপির তৃণমূল চাচ্ছে নির্বাচনে যাবে। তাহলে দেখা যাচ্ছে হাইকমান্ডের সাথে তৃণমূলের কিন্তু ফার চিন্তা ভাবনা ফারাক। তাদের সাথে তাদের কোনো মতের মিল নেই। এই জিনিসটা আমি আপনাকে তুলে ধরতে চাচ্ছি। এবং জনগণ যেভাবে দেখুন, আওয়ামী লীগেরও কিন্তু একাধিক প্রার্থী ইলেকশনে দাঁড়িয়েছে। আর আমার কথা হলো বা আমাদের কথা হলো, যিনি নির্বাচনে সবচেয়ে বেশি জনপ্রিয়, জনগণ যাকে বেশি পছন্দ করে, জনগণ যাকে যোগ্য মনে করে সেই জিতে আসুক। সমস্যা কি? জি, কারোই জি সমস্যা নেই। আপা। আমরা সেটা আমরা হোক একটু সে বিজ্ঞাপন বিএনপির লোক বিরতিতে বা যেতে চাই। আওয়ামী লীগের লোক। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের কথা শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। একটি বিষয় বলে রাখি, আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচনের রাজনীতি। সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রেখে আমাদের আজকের বিষয় হচ্ছে উপজেলা নির্বাচনের রাজনীতি। আমরা চলে যেতে চাই একটু সরোয়ার ভাইয়ের কাছে। সরোয়ার ভাই, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, সেটাই বড় কথা। কোন দল এলো না সেটা বড় কথা নয়। জাতীয় নির্বাচনের চেয়ে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, কি বলবেন? না দেখুন, ওনার বিভিন্ন মন্তব্য অনেক সময় অ্যারোগেন্ট মনে হয়, একটু ঔদ্ধত্যপূর্ণ মনে হয় এবং ভুল তথ্য। যেমন উনি গত জাতীয় নির্বাচনে ঘুম থেকে উঠে হঠাৎ করে বললেন 42%। কোনো ক্রোনোলজি কোনো কিছু নাই। তাকে ইন্টেলিজেন্স অথবা কেউ একজন স্টাফ অফিসার বলে দিয়েছে, উনি 42%-এর একটা থিওরি ছেড়ে দিলেন। যেখানে ভোট হয়েছে অবস্থা ভেদে 2% থেকে 5%। যেমন ডয়েসি ভ্যালি বলছে 2%। এখানে আরো অনেক অবজারভার তারা বলছে 5% ভোট পড়েছে। তো উনি 42% একটা থিওরি আনলেন। এখন একটা থিওরি আনলেন যে কেউ আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। একটা রেসপন্সিবল জায়গায় বসে আরো সোবার বক্তব্য অথবা কমেন্ট করা উচিত এবং বাস্তবতায় থাকা উচিত আসলে কি। আসল বাস্তবতা হলো যে স্থানীয় সরকার নির্বাচনে একটু ভোটার টার্ন আউট বেশি হয়। তো ওনার এই যে গদবাদা কমেন্ট, সেটা হলো যে আরো বেশি উৎসব মুখর, আরো বেশি এগুলো একটা গদবাদা একটা কমেন্ট। মূল কথা হলো যে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সবসময়, কারণ তারা রেজিমের ইচ্ছার বাইরে যেতে পারে না। রাষ্ট্র ব্যবস্থা আচ্ছা, যেখানে সরোয়ার ভাই, গণতন্ত্র আপনার সুশাসন এই কথা ন্যায়বিচার থেকে থাকে আমার না। একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা, সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের নির্বাচন হচ্ছে, আমাদের দেশের মিডিয়া যেটা বলছে সেটাকে আপনারা ব্যবহার করছেন না রেফারেন্স হিসেবে, আপনারা ব্যবহার করছেন বিদেশি
যারা মিডিয়া আছে তাদেরকে, ইভেন বিদেশি শক্তির কথাগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। এটা কেমন হলো? নিজের বিষয়টা বিদেশিরা কি আমাদেরকে বেশি ভালো তথ্য দিতে পারবে? অফকোর্স বাংলাদেশের কোনো মিডিয়ার মাধ্যমে জনস্বার্থে এবং দেশের স্বার্থে কোনো ভালো তথ্য আসে, সেইটা আমি গত 15 বছরে দেখিনি। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ব্যাংকের 800 কোটি ডলার যে চুরি হয়ে গেল, সেইটা কিন্তু আমরা জানতে পারলাম ফিলিপিন্সের একটা পত্রিকা থেকে। আদানি গ্রুপের সাথে যে একটা দেশবিরোধী চুক্তি হয়েছে, যেখানে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে 10,000 কোটি টাকা বছরে নিয়ে যায়, সেইটা আমরা জানতে পারলাম ওয়াশিংটন পোস্টের মাধ্যমে, এবং কিছু তথ্য আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশে এখন বিটিভি একটি নয়, বাংলাদেশে এখন 42টি বিটিভি রয়েছে, এবং টিভি আলাদেরকে অনেকে দোষ দেয় না এই কারণে যে প্রত্যেকটা মিডিয়া হাউস কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত, এবং বিজনেস করতে হলে সরকারের আনুকূল্য দরকার হয়, যার জন্য কোনো মিডিয়া তাদের বিজনেস নষ্ট করে জনস্বার্থে এবং দেশের সাথে দাঁড়াচ্ছে না। তারা সরকার যেভাবে চায় সেইভাবে তারা তাদের এডিটোরিয়াল পলিসি নির্ধারণ করে। যেমন প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে টিভির লাইসেন্স দিয়েছে আমি, তারা আমাকে সমালোচনা করে। তো একজন প্রধানমন্ত্রী যদি এরকম মন্তব্য করে, সেইখানে বাংলাদেশে বসে যারা মিডিয়া ব্যবসা করতে চায়, যারা মিডিয়া চালাচ্ছে, তাদের পক্ষে জনস্বার্থে দেশের সাথে কাজ করা ভেরি ডিফিকাল্ট, সেটাও আমরা রিয়েলাইজ করি। স্যার একটি বিষয় একটু বলি, সেটাও আপনি বললেন যে 42টি বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশন। আপনি কি বাংলাদেশ টেলিভিশন এখন যে সরকারের সমালোচনা করতে পারবেন? আপনি তো এখানে ঠিক সমালোচনা করছেন। না, এটা করছি, কিন্তু যেখানে জনস্বার্থে এবং দেশের স্বার্থে যে রিপোর্ট গুলো করা দরকার, বাংলাদেশের জার্নালিজম এত উইক কেন যে এই যে 1,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে? কথা একটা উদাহরণ দিই, যে বেনজির যে এইরকম 500 কোটি টাকা মালিক হলো, অনৈতিক কাজ করলো, বাংলাদেশের মিডিয়া তো আগে থেকে জানতো। চাকরিরত অবস্থায় তারা একটা নিউজ করতে পারলো না কেন? বাংলাদেশে অনেক বাহিনীর অনেক সিনিয়র অফিসার আছে, অনেক প্রশাসনের অনেক সিনিয়র অফিসার আছে, আপনার বিভিন্ন পদে বিভিন্ন সিনিয়র অফিসার আছে, তারা 100 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ আছে। চাকরিরত অবস্থায় বাংলাদেশে একটা মিডিয়া একটা রিপোর্ট কেন করতে পারে না বলেন? অথচ ব্যক্তিগতভাবে তো সবাই জানে কোথায় বাধা আছে। বরং যারা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে রিপোর্টটা করা উচিত জনস্বার্থে এবং দেশের স্বার্থে। সেই জন্য আমরা বলছি যে বিটিভি এখন এইখানে যে আমরা একটু সমালোচনা করতে পারি, এইটা ঠিক আছে, মিডিয়া এইটুকু এখন পর্যন্ত অ্যালাউ করছে, টকশোর মাধ্যমে একটা কিছু বলা যায়। কিন্তু আমরাও কি সব বলতে পারি? যেটা বলা উচিত যে এস আলমের তদন্তটা কেন হলো না, সেইটা সুপ্রিম কোর্ট থেকে কেন সেইটাকে বললো যে দরকার বলে এসিসি অথবা বিএফআইইউ করতে পারবে, অথচ সুপ্রিম কোর্টে তো বলা উচিত যে ইয়েস আপনারা দ্রুত এই সময়ের ভিতরে তদন্ত কমপ্লিট করেন। কেন পারছে না? পিকে হালদার যখন ডাকাতি করলো তখন কেন ধরতে পারলো না? আপনার ওই শেখ বাদশুকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করতে পারছে না? কারা টাকা পাচার করছে? একজন এমপির, এনামুল হক নামে একজন এমপির 15 বছরে 2,44,000 গুণ সম্পত্তি বেড়েছে। প্রত্যেক মন্ত্রীর 200 থেকে 500 গুণ, 1000 গুণ সম্পত্তি বেড়েছে। তো এই যে মন্ত্রী, তাদের বিরুদ্ধে কেন রিপোর্ট হচ্ছে না? যার জন্য মিডিয়া যখন এই লুটপাট, দুর্নীতি এবং এই অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না, তখনই তাদেরকে বিটিভি বলা হয়। তারা জনস্বার্থে এবং দেশের স্বার্থে সঠিক অবস্থান নিতে পারছে না। তারা ওইটুকু করে তাদের মিডিয়াতে লাইসেন্স বাঁচাবার জন্য যতটুকু করলে নয় ততটুকুই। আমরা যা কিছু বলতে চাই তার সবকিছু এখানে বলা সম্ভব না। একটা গদবাঁধা একটা সমালোচনা আমরা করি, কিছু পয়েন্ট আমরা জনগণের সামনে উপস্থাপন করি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মুক্তাপা আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে প্রার্থিতায় বিএনপি যাদের বহিষ্কার করছে, ভোট বর্জনের কথা বলছে, বাস্তবে সেটা সত্য তা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছে না। আমি জানতে চাই যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের কথা, অর্থাৎ যারা মূল জায়গাতে আছেন, তৃণমূল শুনছে কিনা, এটি একটি প্রশ্ন। আপনি বলেছেন যে বিএনপির হাইকমান্ডের সাথে তৃণমূলের ফারাক রয়েছে, আওয়ামী লীগের ফারাক নেই। দেখুন, আওয়ামী লীগ তো নির্বাচন সবার মধ্যে উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র মানা করেছে কাদেরকে, পরিবারভুক্ত যারা আছে তাদেরটা মানা করেছে। যেমন কোনো একজন মন্ত্রী বা এমপি, প্রভাবশালী মন্ত্রী এমপি বা তাদের স্ত্রী সন্তান, তারা যাতে না দাঁড়াতে পারে সেজন্য। কারণ যেহেতু দল একচেটিয়া অনেকবার ধরে ক্ষমতায়, হ্যাঁ, আমরা চাই না কোনো প্রভাবের কারণে নিরপেক্ষ নির্বাচনটা বিঘ্নিত হোক। এই সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই কিন্তু আমাদের এই স্যাক্রিফাইস। আর আপনি ভালো করে জানেন, বিগত 7ই জানুয়ারি নির্বাচনেও কিন্তু আমাদের দলীয় প্রতীক ছিল, সেখানেও কিন্তু আমরা প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছিলাম। আমাদের দলেরই আরেকজন আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছে,
আমরা সেটাকে উৎসাহিত করেছি। হ্যাঁ, এতে হয়তো কিছুটা দ্বন্দ্ব হয়েছে, সংঘর্ষ হয়েছে, তারপরও গণতন্ত্রের স্বার্থে আমরা সেই স্যাক্রিফাইস টুকুন করেছি। এবং আওয়ামী লীগে কিন্তু বারবার গণতন্ত্রকে রক্ষা করে এবং স্যাক্রিফাইস করে। দেখুন, যতগুলো টিভি চ্যানেল আছে, প্রাইভেট চ্যানেল, তার বেশিরভাগই কিন্তু বিএনপি আমলে অনুমোদন হওয়া এবং বিএনপি নেতৃত্বের মালিকানাধীন এখনো কিন্তু সেটা চলছে। এবং আওয়ামী লীগ কিন্তু কখনো চিন্তাও করে না যে এই যে এক নাগাড়ে ক্ষমতায় আছে এই চ্যানেলগুলো বন্ধ করে দিবে কোনো চুতানাতায়। এটা কিন্তু করেনি আওয়ামী লীগ, করবেও না, কারণ আমরা স্বাধীনতায়, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আরেকটি কথা উনি বলছেন যে আম, আহ, নির্বাচন কমিশনের নাকি আজ্ঞাবহ। নির্বাচনের কমিশনের কাজ কি? আপনিও একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন বলেছে নির্বাচনে কে আসলো না আসলো সেটা আমাদের দেখার বিষয় না। এটা তো সত্য কথাই বলেছে। নির্বাচন কমিশনের কি দায় পড়েছে যে সবাইকে নির্বাচনে না আসতে চাইলেও জোর করে আনবে? এখানে নির্বাচনে আসা হলো গণতান্ত্রিক অধিকার। যদি কেউ আসতে চায় তাকে মোস্ট ওয়েলকাম, যদি কেউ না আসতে চায় তাকে জোর করা যাবে না। এখন নির্বাচন কমিশনার কি বিএনপি কে জোর করবে, বাধ্য করবে নির্বাচনে আসার জন্য? আমি এটাই অবাক হই যে সারোয়ার ভাইয়ের মতো বিজ্ঞ একজন লোক কিভাবে এটা বলতে পারলো। 2014 নির্বাচনে যায় নাই কেন তত্ত্বাবধায়কের দাবিতে? অথচ 2009 সালের নির্বাচনটাও তত্ত্বাবধায়কের অধীনে হয়েছিল। আবার 2018-তে গেল, তখন তত্ত্বাবধায়ক কই গেল? তখন তো তত্ত্বাবধায়ক বাধা হয়ে দাঁড়ায় নাই। ওই দাবি মানে তারা পূর্ণ না হয় নাই, তারপরেও তারা নির্বাচনে গিয়েছে না, তাহলে তো তারা তাদের নিজেদের আবার 2024-এ গেল না। আসলে বিএনপি যে কি করবে না করবে তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কোনো রুটিন ওয়ার্ক নাই, হোম ওয়ার্ক নাই। তাদের নেতৃত্ব জানা দুইজন মেইন, তারা একজন পলাতক সাজাপ্রাপ্ত, আরেকজন অসুস্থ সাজাপ্রাপ্ত। তাদের তো নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। সারোয়ার ভাই যত কথাই বলুন না কেন, এই কথাটা তো ঠিক যে বিএনপি এখন মানে নাবিক ছাড়া একটা হাল ছাড়া, নাবিক ছাড়া একটা নৌকা যেরকম চলতেছে উদ্দেশ্যহীন ভাবে, বিএনপির অবস্থা কিন্তু সেরকমই আমি যা দেখতে পাচ্ছি, এবং অনেকটা লাইফ সাপোর্টে রাখার মতোই। সেই কারণে তৃণমূলের সাথে কেন্দ্রের মিলে না, কেন্দ্রের সাথে তৃণমূলের মিলে না। আর বিএনপি কিন্তু নিজেই এখন চাপে আছে। উল্টা বিএনপির নেতারা বলে আওয়ামী লীগ নাকি চাপে আছে। আওয়ামী লীগ কিসের চাপে আছে? আওয়ামী লীগ ফুরফুরা মেজাজে আছে। কিন্তু এখন তো তাহলে কি দেখা যায়, এখন বিএনপিকেই বরং বিএনপি এখন চাপে আছে। কারণ বিএনপি কে এখন যারা বিএনপি যেহেতু নির্বাচনে যায় নাই, সেই জন্য বিভিন্ন দেশের দূতাবাসের যারা রাষ্ট্রদূত বা বিদেশি যারা আছে তাদের প্রভু, তারা কিন্তু বিএনপির উপরই অসন্তুষ্ট। অতএব এখন বিএনপি নিজেই কিন্তু চাপে আছে। আরেকটা কথা বলেছেন রাতের ভোট। দেখুন, এইবার ভোটের দিন সকালবেলা ব্যালট পেপার পাঠানো হয়েছে। আগেরবার পাঠানো হয়েছিল আগের দিন, কিন্তু এইবার পাঠানো হয়েছে ভোটের দিন সকালে। সেই জন্য আর এইবার আর সেই আগের নাটক ওনারা বলতে পারে নাই যে দিনের ভোট রাতে হয়েছে, যেটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা অপপ্রচার। তাই আমি মনে করি যে আসলে সত্যকে সত্য বলুন। আজকে যে আপনারা নির্বাচনে গেলেন না, এই যে উপজেলা নির্বাচনটা হচ্ছে 5 ধাপে হবে, এখনো সময় আছে, আপনারা নির্বাচনে অংশ নিতে পারেন। আমি আরেকটা কথা বলি, মির্জা ফখরুল ইসলাম সাহেবের এলাকাতে যিনি উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু মির্জা ফখরুল সাহেবের একান্ত লোক। এবং ডক্টর মঈন খানের এলাকায় যিনি দাঁড়িয়েছেন উপজেলা, তিনিও মঈন খানের একান্ত লোক। অতএব প্রত্যেকেই কিন্তু আসলে নিজ নিজ প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য জাতে মাতাল তালে ঠিক, ওনারা ঠিকই তলে তলে সবই ঠিক আছে। আর এটা তো কোনো দলীয় নির্বাচন না, এখানে নির্বাচন হবে ব্যক্তি এবং দলীয় কোনো প্রতীকও থাকবে না। অতএব এখানে বিএনপি, আমি সেই জন্যই বলেছি বিএনপির বহিষ্কার হলো অবৈধ এবং ইললিগাল। কারণ এখানে ধানের শীষে কোনো দলীয় প্রতীক নাই, যেহেতু সবাই দাঁড়াতে পারে। অতএব বিএনপির বহিষ্কারটা কতটুকু লিগাল সেটা প্রশ্ন সাপেক্ষ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার। আমরা আলোচনায় ফিরে আসি। সরওয়ার ভাই, আপনার কাছ থেকে উত্তর চাইবো। আমরা শেষ অংশে আছি, খুব সংক্ষেপে উত্তর দিবেন আশা করছি। আপনার কাছে জানতে চাই, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন 7 জানুয়ারির মতো সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করছে। 7 জানুয়ারির নির্বাচনে ডামি প্রার্থী দেয়া হয়েছিল, তবে উপজেলা নির্বাচনে কিন্তু ডামি প্রার্থী দেয়া হয়নি। তাহলে এই যে বিএনপি উপজেলা নির্বাচনকে ডামি বলছে, কেন বলছে মনে করেন আপনি? দেখুন, সেটা তো বিএনপির যারা কথা বলে সেটা তাদের ব্যাপার, কিন্তু বাস্তবতা তো তাই। বাস্তবতা হলো এখানে
যদি ক্ষমতাসীনরা নির্বাচন করে তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে একটু নির্বাচন পার্টিসিপেটিভ হওয়ার সুযোগ থাকে। কিন্তু বাংলাদেশে এমন কোন পপুলার নেতা আছে নাকি উপজেলা লেভেলে অথবা পৌরসভা লেভেলে যে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে? এটা সন্ত্রাসের মাধ্যমে হয়, ভয়ভীতির মাধ্যমে হয়। আওয়ামী লীগ বেসিক্যালি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা, যেটাকে অন্য নামে বাকশাল বলা হয়। এখন নির্বাচন কমিশনের পক্ষে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশন এত দুর্বল হলো কেন, এত ছোট জগন্নাথ হলো কেন যে একজন সিনিয়র পুলিশ অফিসার ইউনিফর্ম পরে তার ওয়াইফের নমিনেশন পেপার সাবমিট করতে গেল, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পেরেছে? আপনার নিশ্চয়ই মনে আছে এই নির্বাচন কমিশন সকল এসপি এবং ডিসিদের সাথে একটা মিটিং করেছিল এবং সেখানে একজন এসপি একজন নির্বাচন কমিশনারকে শাট আপ করে দিয়েছিল। নির্বাচন কমিশন, সেই পার্টিকুলার নির্বাচন কমিশন মিস্টার আলমগীর বোধ হয়, মিটিং কন্টিনিউ করতে না পেরে মিটিংকে কল অফ করে সেখান থেকে সরে যেতে হয়েছে। তো এটা হলো নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক বডি। তাদের এতটুকু শক্তি নাই যে তাদের জুরিসডিকশনে থাকলে তারা ব্যবস্থা নিতে পারে। যেমন এই ইউনিফর্ম পরে যে সিনিয়র পুলিশ অফিসার নমিনেশন পেপার সাবমিট করতে গিয়েছিল, সেটা তো অ্যাবিউজ অফ পাওয়ার, সেটা তো নির্বাচনের বিধি এবং আইন ভায়োলেশন হয়েছে। কেন ব্যবস্থা নিতে পারবে না? কারণ এটা তো একই। আসলে দিস নির্বাচন কমিশন ইজ এ প্রোডাক্ট অফ দিস রেজিম। আমাদের তো ওই নির্বাচন কমিশন নাই যে আমি সাংবিধানিক দায়িত্ব পারফর্ম করতে পারলাম না, সেই জন্য আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে আমি পদত্যাগ করলাম। সেই আত্মসম্মান বোধটা আসছে না। কারণ ওই যে তাদেরকে যে খুঁজে বের করা হয়, খুঁজে বের করাই হয় দাসত্বমূলক, যারা সার্ভ করবে তাদের দাস খুঁজে বের করা। এটা একটু বলবেন যে 1990 এর পর থেকে যখন রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বা আওয়ামী লীগ, কোন রাজনৈতিক দলের সময় নির্বাচন কমিশন শক্তিশালী ছিল? এটা বলবেন একটু। কখনোই ছিল না। তবে আগে এতটা খারাপ ছিল না। এখন ক্রমান্বয়ে একেবারেই খারাপ হয়ে গেছে। ক্রমান্বয়ে দুই একটা ভালো নির্বাচন কমিশন যে আসে নাই, মিস্টার সাইদ যেটা ছিল, তারপরে বিচারপতি রব ওই যে বাগুড়া নির্বাচন বাদে এইভাবে কিছু ভালো পারফরমেন্স, ইভেন নব্বশিলায় ব্রিগেডিয়ার সাকোয়াত সহ যে কমিশনটা ছিল সেটাও রিলেটিভলি বেটার ছিল। প্রশ্নটা হচ্ছে যে উপজেলা নির্বাচনে যারা বিএনপি প্রার্থী যারা অংশ নিল কিন্তু সেই পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো, বহিষ্কৃত এই নেতাদের ভবিষ্যৎ কেমন হতে পারে? তারা কি তৈমুর আলম খন্দকারের মতো এরকম হতে পারে বা অন্য কিছু কি হতে পারে? সেটা ওই দলের ব্যবস্থাপনা। বাংলাদেশে অনেক ধরনের খেলা হয়, রাজনীতির ভিতরে সব দলই হয়, বহিষ্কার করে। অনেকে বলে বহিষ্কার একটা স্ট্যাটাস, দেখা গেল আবার বহিষ্কার আদেশ সবার প্রত্যাহার করলো। এইগুলা ভিতরের অনেক খেলা চলে। তো এই যারা একবার এই দুইটা দলের পরিস্থিতি এমন হচ্ছে, যারা এই দলে একবার নাম লিখিয়েছে, বহিষ্কার হোক, নতুন রাজনৈতিক উদ্যোগ হোক, যা করুক, মানুষ তাকে ওই লেভেলই আপনার দেখে। তো এত লোককে নিশ্চয়ই দলের বাইরে রাখবে না। দেখা যাবে হয়তো কোনো এক সময় ইন এ ভেরি ফাইন মর্নিং বলবে যে সবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। তো এইসব দলে ওই বহিষ্কারও একটা স্ট্যাটাস, এবং তারাও সেটা জানে যে এইসব বহিষ্কার আর বেশি দিন থাকে না, এক সময় না এক সময় উল্টো হয়ে যায়। আর যে সমস্ত দলে টাকা দিলে সবকিছু করা যায়, ওই টাকা দিয়ে দেখা যাবে যে আবার সব পদ ফেরত পায়। তো এই দলগুলোর ভিতরে এই দলগুলোর ভিতরে কি গণতন্ত্র নাই? তো যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই তারা কি করে গণতন্ত্র প্র্যাকটিস করে? তারা গণতন্ত্রের নামই মুখে আনা উচিত না। ধন্যবাদ সরোয়ার ভাই, অনেক ধন্যবাদ। আমরা একটু মুক্তাবা আপনার কাছে আসতে চাই। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, কারণ মাঝখানে অনেকগুলো প্রশ্ন আমি করিনি। উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূলে আপনার চোখে আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি দেখতে পাচ্ছেন কিনা, এটি হচ্ছে একটি প্রশ্ন। নির্বাচন কমিশন এত দুর্বল কেন? সরোয়ারের ভাষ্য অনুযায়ী উনি যেটা বললেন, কেন এত দুর্বল এটি বলবেন। মিডিয়া সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ, এটা নিয়ে বলবেন মুক্তাবা। ধন্যবাদ আপনাকে। আবারও দেখুন, আমি প্রথমেই বলি যে ওনাদের আমলে আমরা দেখেছি ওনারা এই নির্বাচন কমিশনকে নিয়ে সমালোচনা করার আগে নিজের আয়নায় আগে নিজেদের চেহারাটা একটু দেখেন। আমরা ওনাদের আমলে সাদেক, রৌফ, আজিজ মার্কা নির্বাচন কমিশন দেখেছি, যেগুলো নিয়ে নাকি মানুষ এখনো গাল গল্প করে, হাসাহাসি করে সেই সমস্ত নির্বাচন কমিশন নিয়ে। তার থেকে বরং বর্তমানে যে নির্বাচন কমিশন আছে হাজার গুণে ভালো। হ্যাঁ, এবং উনি এই যোগ্যতা অর্জন করেছেন, এই অ্যাচিভমেন্ট হলো উনি ওনাদের কর্ম দিয়ে, এই নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ড দিয়েই অর্জন করেছে। মুক্তাবা, এই হলো এক। দ্বিতীয়ত হলো যোগ করতে চাই আপনার সাথে এখানে, যে নির্বাচন কমিশন নিয়ে কথা বললেন, আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার একজন তিনি চিঠি লিখেছেন স্পিকার বরাবর
যাতে প্রভাব তৈরি করতে না পারে। আমার প্রশ্ন হচ্ছে, স্পিকার বরাবর নির্বাচন কমিশনকে কেন চিঠি লিখতে হবে? তার কি কোনো ক্ষমতা নেই? তিনি কি ছোট জগন্নাথ? না দেখুন, এখানে হয়েছে কি আমি বলি, যেহেতু সংসদ সদস্যদের অভিভাবক হলো স্পিকার, সেভাবে উনি স্পিকার এবং সংসদ সচিবালয়কে জানিয়েছেন। একটা পার্লামেন্টের অভিভাবক কিন্তু স্পিকার, সেটা মানে সেই এখানে সেন্সে নির্বাচন ঠিকই কমিশনের আছে। কোনো ক্ষমতা নাই, কিছু এবং করার এটা ক্ষমতা নাই। না এটা আমি এটা বলতে দিয়ে চাচ্ছি। নির্বাচন কমিশনের আরো আন্তরিকতা প্রকাশ পায়। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, পাশাপাশি উনি সেদিকেও চিঠি দিলেন, এটা তো ক্ষতি কি? দুইটাতেই থাকলো, ক্ষতি কি? আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, স্বচ্ছতার জন্য এটা করেছেন। আর আরেকটা কথা হলো, দেখুন এখানে বলেছেন আপনি আমাদের তৃণমূলে বিভক্তি আছে কিনা। এখানে আমি স্পষ্টই বলতে চাই, আমাদের তৃণমূলে এগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু দলীয়ভাবে কিন্তু আমাদের মধ্যে কোনো বহিষ্কারের ইয়ে নাই, চিন্তা ভাবনা নাই, আমরা করছিও না। হ্যাঁ, আমরা চাই আমাদের ত্যাগী নেতা কর্মীরা যেন মূল্যায়িত হয়, ত্যাগী জনপ্রিয় যারা, এই জন্য আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা দ্বন্দ্ব নেই। আর দুটি পয়েন্টে কথা বলবো, সেটা হলো যে ৭ই জানুয়ারিতে কিন্তু কোনো ডামি প্রার্থী দেওয়া হয় নাই। কারণ হলো ৭ই জানুয়ারিতে যারা দাঁড়িয়েছে, আপনার খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নৌকার প্রার্থী তারা ফেল করেছেন ওই নির্বাচনে। হ্যাঁ, দেখা গেছে স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছেন আওয়ামী লীগেরই আরেকজন, তিনি জিতেছেন। তাহলে কি বোঝা গেল? তাহলে কি তারা কি ডামি দাঁড়িয়েছিল? ডামির মানে কি হলো? যে ডামি হলো তুমি নামমাত্র দাঁড়াবা, হ্যাঁ আমি পাস করব, তুমি নামমাত্র দাঁড়াবা, এরকম। তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা ফেল করেছে, পরাজয় বরণ করেছে। তাহলে যে ডামির কথা যেটা, সেটা দোপে টিকে না। এরপরে কথা হলো, উনি আরেকটা কথা বলেছেন সারোয়ার ভাই, যে টাকা পাচার দুর্নীতির কথা বলেছে। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি, জঙ্গিবাদ এগুলোকে এবং মাদক এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সেই লক্ষ্যে কাজ করছেন। দুর্নীতিকে কখনোই একদম আপনার সমূলে উৎপাদন করা যায় না, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। বর্তমান সরকার সেই চেষ্টাটাই করে যাচ্ছে, এবং দলের যদি কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকে, সেও কিন্তু ছাড় পাচ্ছেন। আজকে যে বেনজির সাহেবের কথা হলো, ওনার ব্যাপারটাও কিন্তু দুদক তদন্ত করছেন। হ্যাঁ, কবে এবং থেকে? আর টাকা পাচারের কথা মিডিয়াতে আসার বলেছেন। পর থেকে আপা, উনি বিএনপির কিন্তু এটাও আমাকে একটু বলেছেন, শেষ সারোয়ার করতে ভাই, দেন। জি জি, আমি একটু প্রশ্নটা করে নেই। সারোয়ার ভাই কিন্তু এটাও বলেছে যে যখন একটা মিডিয়াতে কোনো কারণে আসলো, তারপর থেকে দুদকের চোখ খুললো। তো এর আগে কেন খুললো না? যখন উনি আইজিপি ছিলেন তখন কি দুদকের চোখ ছিল না? দেখুন, এখন যেই জিনিসটা দুদকের নলেজে আসবে, যখন আসবে তখনই যে দুদক তার কাজটা শুরু করবে, তাই না? সেটা যে তখনই আসবে যখন উনি দায়িত্বে ছিলেন, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? যখন এটা তথ্য উপাত্ত দেখা গেল যে একটা অভিযোগ আসতেছে, তখনই তো সেটা নিয়ে নামবে। তাহলে যদি বেশি অগ্রিম নেমে যায়, তাহলে তো বোঝা গেল যে দুদক বেশি আগ্রহী, অতি অতি আগ্রহ। দুদকের কেন এত আগ্রহ, আমরা তো এটাও তাই না? বলতে পারি যে দুদক ক্ষমতাকে ভয় পায়, দুদক প্রভাবকে ভয় পায়, এই কারণে কারো বিরুদ্ধে না, দুদক অ্যাকশনে যাচ্ছে না। দুদক 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 হলো সম্পূর্ণরূপে স্বাধীন একটা প্রতিষ্ঠান। আপনি দেখেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যারা আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ চলমান আছে এবং চলছে, তাদের বিরুদ্ধেও কিন্তু স্ট্রং মামলা চলছে অলরেডি। অতএব কেউ এখানে দুর্নীতিতে ছাড় পাবে না। আর উনি বলেছে টাকা পাচারের কথা, দুর্নীতির কথা। উনি টাকা পাচার, বরং ওনাদের আমলে তারেক জিয়া এবং কোকো জিয়া যে তারা টাকা পাচার করেছিলেন, এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন, সেই টাকা বাংলাদেশে ফেরত এসেছে। হ্যাঁ, অতএব নিজেদের চেহারাটা আয়নায় দেখা দরকার। আর দুর্নীতির, বিএনপির আমলের দুর্নীতির যে 5বার চ্যাম্পিয়ন বাংলাদেশকে করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এবং মানে একটা কথা আছে না, আরব্য রজনীর গল্প, রাতের পর রাত শেষ হবে, গল্প ফুরায় না। বিএনপির মুক্তাপা, দুর্নীতির কাহিনী ওরকম, রাতের পর রাত মুক্তাপা, চলবে, দুর্নীতির কাহিনী শেষ হবে না। অতএব মুক্তাপা, আমি জি একটা মজার প্রশ্ন করি আপনাকে, মজার প্রশ্ন করি। বলেন। আপনি বলেন আমাকে যে সম্পদ 100 গুণ বৃদ্ধির সহজ পদ্ধতি কি? কিভাবে 100 গুণ বৃদ্ধি করা যায় সহজ পদ্ধতিতে? দেখুন, সম্পদ 100 গুণ বৃদ্ধি কিভাবে পাবে না পাবে সেটা তো আমার বিষয় না। আমি তো সম্পদ বিশেষজ্ঞ না, আর আমার ওরকম সম্পদ নাইও। আমি 5 বছর এমপি ছিলাম, কোন রকমে পেটে ভাতে চলেছি, এখনো আমার যা আছে আমার। এখানেই প্রশ্ন, মুক্তাপা, আপনি হ্যাঁ, পেটে ভাতে আমার চলেছেন আর আমার একজন সম্পদ 100 গুণ বাড়িয়েছে, আমার 200 গুণ সম্পদ বাড়িয়েছে, আমার কিভাবে? সম্পদ 100 গুণ দূরে থাক, দ্বিগুণও হয় নাই আমার সম্পদ। আমার এটাই তো বরং জানতে যা চাচ্ছি, ছিল কিভাবে তারা সম্পদ, পারে? আমার যা ছিল সম্পদ আরো কমেছে। আমার বাবা ছিল একজন আইনজীবী, একজন আইন প্রণেতা, এমপি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা ওনার শিক্ষায় শিক্ষিত। এখন 100 গুণ যদি কারো বেড়ে থাকে, সেটা কিভাবে বাড়লো সেটা নিশ্চয়ই দুদক তদন্ত করে বের করবে। হ্যাঁ, সেটা দুদকের কাজ, সেটা তো আমার কাজ না। এবং বের করে যদি সত্যতা পায়, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হবে এবং তারা সেটা বিচার ট্রায়াল ফেস করবে। শেখ হাসিনার আমলে কারো ছাড় নাই, তা সে যেই হোক।
দুর্নীতিবাদ যারা আছে তাদের অবশ্যই তাদেরকে শায়েস্তা করা হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স। এবং এই নীতির কারণে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদের কারণে আমাদের জননেত্রী শেখ হাসিনার যে অবস্থান, যার কারণে আমাদের জনপ্রিয়তা আরো বেশি, জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। তা আমি মনে করি সবশেষে এই কথাটাই বলবো যে এখনো সময় আছে। সেই ঘুরে ফিরে উপজেলা নির্বাচনের কথাই আমি আসি, যে বিএনপি এখনো নির্বাচনে বাকি গুলাতে অংশগ্রহণ করতে পারে। বিএনপির অবশ্যই টিকে থাকতে হলে নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র নাই, কারণ গণতন্ত্র আর নির্বাচন একটা আরেকটার পরিপূরক। অতএব আমি আশা করি বিএনপির মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমরা পেয়েছি, আশা করছি ভবিষ্যতেও আপনাদেরকে আমরা পাবো এবং আপনাদের মূল্যবান মতামত আমরা নিতে পারবো। আপনাকেও ধন্যবাদ, সারোয়ার ভাইকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। জি, আপনারা দুজন ভালো থাকবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণ আজ শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।